নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব গল্প কাহিনীর কথা তুলে ধরব। গল্পটি আমরা নিয়েছি শ্রীরামকৃষ্ণের কথা ও গল্প থেকে। আজকের গল্প কৌপিন কা ওয়াস্তে। শুরু হচ্ছে আজকের গল্প কৌপিন কা ওয়াস্তে। এক সাধু বনে কুটির বেঁধে তপস্যা করেন। সেখান থেকে গ্রাম খুব বেশি দূর নয়। রোজ সকালে সাধু নদীতে স্নান করে এসে কৌপিনখানা শুকোতে দিয়ে কমণ্ডলু হাতে ভিক্ষায় বেরিয়ে যান। একদিন ফিরে এসে দেখেন কৌপিন ইঁদুরে কেটে দিয়েছে। সাধু ছিলেন খুব ভালো, আর তিনি খুব কঠোর তপস্যা করতেন। কাপড় চোপড় বা অন্যান্য জিনিসপত্র তাঁর বেশি কিছু ছিল না। কৌপিনের অবস্থা দেখে তিনি কি আর করেন, গ্রামে গিয়ে আর একখানা কৌপিনের কাপড় লোকের কাছ থেকে ভিক্ষা করে আনলেন। পরদিন আবার যত্ন করে কৌপিন শুকোতে দিয়ে গেলেন। ফিরে এসে দেখেন আবার ইঁদুরে কেটেছে। গ্রামে গিয়ে আবার আর একখানা চেয়ে আনলেন। এভাবে চলল কিছুদিন। রোজ রোজ কে তাকে কৌপিনের জন্য কাপড় দেবে? গ্রামের একজন বলে, মহারাজ, এভাবে রোজ রোজ কে আপনাকে কৌপিন ভিক্ষে দেবে? তার চেয়ে এক কাজ করুন, আমার বাড়িতে খুব শিকারী বিড়ালের বাচ্চা আছে, একটা বাচ্চা নিয়ে যান, ইঁদুর আর উৎপাত করবে না। সন্ন্যাসী মনে মনে ভাবলেন, সত্যই রোজ রোজ কৌপিন কোথা পাবো? আর রোজ রোজ এভাবে চাওয়াও ভালো দেখায় না। তাই লোকটি যা বলছে মন্দ কি? নিয়ে যাই একটা বিড়ালের বাচ্চা। সাধু বিড়ালের বাচ্চা নিয়ে গেলেন। পরদিন ইঁদুর আর কৌপিন কাটলে না। ভিক্ষে থেকে ফিরে সাধু যখন দেখলেন তার কৌপিন ঠিক আছে, তখন তার মনে বড় আনন্দ হলো। কিন্তু এখন আর এক মুশকিল, দুধ ছাড়া বিড়াল ছানার আহার হয় না। আবার বিড়াল না হলে ইঁদুর তাড়ায় কে? কাজেই বাধ্য হয়ে সন্ন্যাসীকে আবার ভিক্ষায় বেরোতে হয় একটু দুধের জন্য। এভাবে চলল কিছুদিন। কিন্তু রোজ রোজ দুধ কোথায় পাওয়া যায়? কেই বা দেয়? আর কেমন করেই বা চাওয়া যায়? আবার হতভাগা বিড়ালটা কিছুতেই খায় না একটু দুধ না হলে। কেবল পায়ে পায়ে ঘোরে আর মিউ মিউ করে ডাকে। দেখে কষ্ট হয়। আবার বিড়াল না হলে কৌপিন রক্ষা করে কে? গ্রামের লোকে সাধুকে ভক্তি করত। সাধুর অবস্থা জেনে একজন বললে, বাবা, কোনো ভাবনা নেই, আমি সব ব্যবস্থা করছি। আপনাকে আর দাঁড়ে দাঁড়ে দুধ ভিক্ষে করে বেড়াতে হবে না। আমার অনেকগুলো গাই আছে, একটি ভালো গাই আপনি নিয়ে যান। আপনার ওখানে ঘাসের কোনো অভাব নেই। গায়ের জন্য আপনাকে বেশি ভাবতেও হবে না। অথচ দুধ যা হবে তাতে বিড়ালেরও হবে, আপনারও সেবা হবে। সন্ন্যাসী ভাবলেন, মন্দ কি? আমার ওখানে যা ঘাস, একটা কেন 3টে গরু স্বচ্ছন্দে চলতে পারে। একটি গাই সন্ন্যাসী নিয়ে গেলেন। গাইটি বড় লক্ষ্মী, 5.5 দুধ দেয়। ছোট্ট বাছুরটি যখন কুটিরের সামনে খেলে বেড়ায় তখন কি সুন্দরী না দেখায়। গায়ের জন্য একখানা ঘরের দরকার। জঙ্গলে খড় বাঁশের অভাব নেই, কজন মজুর হলেই হয়। সাধু একা, আর ওই তো ছোট্ট বিড়ালের বাচ্চা। 5 সের দুধ নিয়ে সাধু কি করবেন? কিছু বিক্রি করে দিলে হয় না? তাতে যা পয়সা পাওয়া যাবে তাতেই গায়ের জন্য একখানা ঘর বেশ হয়ে যায়। তাই হলো। অতিরিক্ত দুধ রোজই বিক্রি হয়ে পয়সা আসতে লাগলো। সে পয়সায় মজুর এলো। মজুররা ঘর তৈরি করে দিলে। ছোট্ট হলেও ঘরখানা বেশ সুন্দর হলো। সন্ন্যাসীর সাধন ভজন তপস্যা এখন আগের চেয়ে অনেক কমে গেছে। সময় কই? ঘুম থেকে উঠে গোয়াল পরিষ্কার করতে হয়, গাইকে খাবার দিতে হয়, গাই দুইতে হয়, আবার রায়বাবুদের চাকর
দুধ নিতে আসে। সকাল সকাল দুধ না হলে তাদের চলে না, তাই একটু বেশি পয়সা দিয়েই তারা সাধুর কাছ থেকে দুধ নিয়ে যান। গয়লার দুধ, এক সেরে আতসের জল, সাধুর দুধ, তাতে সন্দেহের কোনো কারণ নেই। তারপর ভিক্ষে যেতে হয়। ফিরে এসে গাইকে বাছুরকে স্নান করাতে হয়, বিড়ালকে খাওয়াতে হয়, বাছুরকে আটকে রেখে গাইকে বনের মাঝে মাঝে ফাঁকা জায়গায় নদীর ধারে ঘাস খাওয়াতে নিয়ে যেতে হয়। আবার পরের দিনের জন্য খানিকটা ঘাস কেটে রাখতে হয়। এসব সেরে সব দিন ধীরে সুস্থে নিজের 4টি আহার করাই হয়ে ওঠে। সাধন ভজন তপস্যার সময় কই। গায়ের বা বাছুরের ডাক শুনলে রাত্রিতে আলো জেলে উঠে উঠে দেখতে যেতে হয়। বাঘ ভাল্লুকরা মাঝে মাঝে সে পথ দিয়ে যে যাতায়াত করে। একদিন ঘটনা হলো, ভিক্ষে থেকে ফিরে সাধু দেখেন গোয়ালে বাছুর নেই। ও মা, কি বিপদ! কচি বাছুর কোথা গেল? সারা দুপুর খুঁজে খুঁজে পাওয়া গেল নদীর ধারে এক ঝোপের ভিতর আরাম করে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। আরেকটু ওপাশে গেলেই হয়েছিল আর কি। নদীর পাড়টা ওখানটায় যেমন উঁচু তেমনি খাড়া। নদীতে আবার কি স্রোত! পাহাড়ি নদী, ওখানে গেলে আর কি রক্ষে ছিল। কচি বাছুর, কিছুই সে বোঝে না। কেবল ভগবানের কৃপাতেই এ যাত্রা বেঁচেছে। না, এরকম করে আর চলে না। সাধুর তো আর সে জোয়ান বয়স নেই, এত খাটুনি পোষাবে কেন? আর শুধু গাইকে নিয়ে থাকলেও তো চলে না। ভিক্ষে আছে, সাধন ভজন আছে, আর দুধের যা দাম পাওয়া যাচ্ছে তাতে একটা চাকর বেশ রাখা চলে। একটা চাকর থাকলে গরু বাছুর দেখবে, আর সময়ে অসময়ে সাধুর একটু আধটু কাজকর্ম করে দিতে পারে। যেমন নদী থেকে 2 ঘড়া জল এনে দেওয়া, জঙ্গল থেকে কিছু কিছু কাঠ কেটে এনে দেওয়া, এই সব। চাকর রাখা হলো। সাধু খানিকটা নিশ্চিত হলেন। চাকরটি বেশ ভালো কাজের লোক। অল্প দিনের মধ্যেই সে বাড়ি ঘর সব সাফ করে 2-4টি ফুলের গাছ লাগালে। সাধুর তাতে ভারী আনন্দ। সত্যি তো, সাধু সন্ন্যাসীর জায়গা ফুল গাছ, তুলসী গাছ এসব না হলে কি মানায়? একটা কুমড়ো গাছ আপনা আপনি উঠেছিল। চাকর জঙ্গল থেকে ডালপালা বাঁশ কেটে এনে যত্ন করে মাচা তৈরি করে দিল। অল্প দিনের মধ্যেই গাছ বেড়ে উঠল। দেখতে দেখতে ফলে ফুলে মাচা ভরে উঠল। সাধু বললেন, সাবাস বেটা। চাকর উত্তর করলেন, বড় চমৎকার মাটি, এখানে সোনা ফলবে, আমি একটু বাগান করব। তাই তো, ছেলে মানুষ, একটু বাগান করবার শখ হয়েছে, তা করুক না। জায়গাটাও পড়ে আছে, যদি একটু আধটু শাকসবজি হয় সে তো ভালোই। নানা রকমের বীজ চারা সাধু চেয়ে আনলেন গ্রাম থেকে। চাকরও আনলো। চাকরের পরিশ্রমে অল্প দিনের মধ্যেই মস্ত বড় শাক সবজির বাগান হয়ে উঠল। 2 জন মানুষ কত আর খাওয়া যায়। সন্ন্যাসী কিছু কিছু বিলিয়ে দিতে আরম্ভ করলেন। চাকর বাজারে বাকিটা বিক্রি করে আসতে লাগলো। সাধুর কুটিরখানা ভেঙে পড়ে যাচ্ছিল। খড় বাঁশের ঘর কতদিন আর যায়? সাধু বললেন, বাবা রামচরণ, কুটিরখানা তো গেল, কি করা যায় বলো দেখি? চাকরের নাম রামচরণ। রামচরণ বললে, আমার কথা যদি শোনেন বাবা, তাহলে ছোটখাটো একখানা পাকা বাড়ি করে ফেলি। বলিস কি রে? আশ্চর্য হয়ে সাধু উত্তর করলেন। রামচরণ বললে, আগে হ্যাঁ, কত আর খরচ পড়বে? ওই বিলের কাছে নিচু জমিতে ভালো ইট তৈরি হবে। নিজেরা ইট করিয়ে নিলে খরচ ঢের কম পড়বে। এ খোড়ো ঘর, তার পিছনে লেগেই থাকতে হয়। আজ বেড়া বাঁধো, কাল খুঁটি বদলাও, পরশু চাল মেরামত করো। আপনি সাধু মানুষ, এত ঝঞ্ঝাট কি আপনার পোষায়? তারপর আজকাল আমাদের হাতে 2টি পয়সা আছে। দেশে যা চোর ডাকাতের ভয়,
এ ঘরে চুরি হতে কতক্ষণ? সাধু ভাবতে লাগলেন। রামচরণ যা বলছে মিথ্যে নয়। ছেলে মানুষ হলেও রামচরণের মাথা অতি চমৎকার। এরকম বুদ্ধি বিবেচনা সকলের হয় না। একটা ছোটখাটো বাড়ি করতে আর কতই বা খরচ পড়বে? তাছাড়া সাধু মানুষ দেখে সকলেই খাতির করে। ইটের কাজ আরম্ভ হলো। এদিকে রামচরণ চাষ করতে আরম্ভ করেছে। রামচরণ ছেলে মানুষ, তার উৎসাহ দেখে সাধু কিছু বলেন না। বাধা দিলে সে ভারী দুঃখিত হবে। এজন্যই তো তিনি তাকে নিরুৎসাহ করেন না। রামচরণকে সন্ন্যাসী একজোড়া বলদ কিনে দিয়েছেন, লাঙল কোদাল এসব কিনে দিয়েছেন। আবার জমিদারের কাছ থেকে বিলের ধারের অনেকখানি ধেনো জমিও বন্দোবস্ত করে দিয়েছেন। বাড়ির কাজ ধীরে ধীরে অনেকখানি এগিয়ে এলো। এদিকে রামচরণও অনেক উন্নতি করলে। চাষাবাদ পুরা দমে চলল। আরো অনেকগুলো চাকর রাখা হলো। 8-10 জোড়া হালের বলদ কেনা হলো। গোলা ভরা ধান, বাগান ভরা শাক সবজি, গোয়াল ভরা গরু, এই ছিল আর কি হয়েছে। সাধুর জন্য যে পাকা বাড়ি তৈরি হয়েছিল তাতে কুলোয় না। তিনি সেটি চাকরদের ছেড়ে দিয়েছেন। তার জন্য আরো মস্ত বড় বাড়ি আরম্ভ হলো। সামনে মস্ত বড় পুকুর কাটা হলো, আর পাঁচিল উঠল বাড়ির চারিদিকে। শত শত জন্মজুর কাটতে লাগলো। সাধুর এক দণ্ড অবসর নেই। নিজে না দেখলে কিছুই যে হয় না। তবে রামচরণ কাজের লোক বটে। সে ছিল বলেই ক্ষেতের কাজটা তাকে আর দেখতে হতো না। হাজার হাজার মন ধান বছরে যে বিক্রি হচ্ছিল সে তো রামচরণের জন্যই। চাকরদের জন্য আশেপাশে আরো 2-4খানা বাড়ি তৈরি হলো। তারপর ধীরে ধীরে চারপাশে অনেক প্রজাও বসতে লাগলো। দেখতে দেখতে সারা বন গ্রামে পরিণত হলো। সাধুর তখন অনেক প্রজা, অনেক ধনসম্পত্তি। তাই কর্মচারী, দাস দাসী সবই রাখতে হলো। ফটকে দারোয়ান পাহারা দিতে লাগলো। কত লোকের সঙ্গে কারবার চলল। কত বড় বড় লোক এসে দেখা করতে লাগলো। পশু অভ্যাস বসে কাজ করে, আর মানুষ প্রতি কাজ বিচার করে করে। এতেই পশুতেও মানুষে তফাৎ। বিচার করলে কি হবে? মানুষের বিচার সব সময় ঠিক হয় না। আমাদের মন আমাদের যত ফাঁকি দেয়, এইরূপ আর কেউ পারে না। আমরা যখন ধীরে ধীরে অধঃপাতে যাই, অন্যায়ের পথে যাই, তখনও আমাদের মন নানারূপ যুক্তি দিয়ে আমাদের বুঝিয়ে দেয় আমরা সবই ভালো করছি। সন্ন্যাসী আর সন্ন্যাসী নেই। তিনি হলেন জমিদার মহাজন ধনী বিষয়ী। কত তার দাসদাসী, কত তার জাঁকজমক। এভাবে কিছুদিন গেল। একদিন সাধুর গুরুদেব শিষ্যের খোঁজে এলেন। বহুদিন ধরে শিষ্যের কোনো সংবাদ তিনি পাচ্ছিলেন না। এসে দেখলেন সে বন নেই, সে কুটির নেই। সেখানে হয়েছে মস্ত বড় গ্রাম। তিনি লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলেন সেই সাধুই এখন এই বিরাট বাড়ি, ঘর, ধন জন সম্পত্তির অধিকারী। শিষ্যের অবস্থা গুরু সবই বুঝতে পারলেন। কোথাও না থেমে একেবারে তিনি বৈঠকখানার সামনে গিয়ে দাঁড়ালেন। সাধু কর্মে ব্যস্ত ছিলেন। দূর থেকে গুরুদেবকে দেখে চিনতে পারলেন, আর দৌড়ে এসে প্রণাম করলেন। বাড়ি ঘরের দিকে হাত দিয়ে দেখিয়ে গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন, এসব কি? শিষ্য জোর হাতে উত্তর করলেন, গুরুদেব, এসব যা দেখছেন সবই এক কৌপিন কা ওয়াস্তে। এক কৌপিন কা ওয়াস্তে মানে এক কৌপিনের জন্য। গুরুর দর্শনে শিষ্যের মনে জ্ঞানের উদয় হলো। তিনি বুঝতে পারলেন কোন পথে তিনি যাচ্ছিলেন। বাড়ি ঘর সব ছেড়ে তখনই তিনি গুরুর সঙ্গে তপস্যায় চলে গেলেন। এই ছিল আজকের গল্প। আশা করছি আজকের এই গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে
তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।